মর্নিং ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে তোমাদের আশা করি মনে পড়ছে, হয়তো আমরা প্রেসিপিটেশন হার্ডেনিং এর আমরা সিঙ্গেল ফেজ রিজিয়নে যাব। এটা হচ্ছে আমাদের কি করলাম, আহ, ওই যে সলিউশন, প্রথম হচ্ছে আমরা একটা সলিউশন ট্রিটমেন্ট করব। তারপরে হচ্ছে সলিউশন ট্রিটমেন্ট মানে হচ্ছে সিঙ্গেল ফেজ রিজিয়নে নিয়ে যাবো, একটা সিঙ্গেল ফেজ রিজিয়নে নিয়ে যাব। তারপরের কাজটা হচ্ছে কি, আমরা র্যাপিড কুলিং করব। কোয়েঞ্চিং বলবো না, আমরা র্যাপিড কুলিং করব। র্যাপিড কুলিং করে রুম কোথায় নিয়ে আসবো, সাধারণত রুম টেম্পারেচারে নিয়ে আসবো। আনার পরে কি হবে, আমরা একটা সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন আমরা সেখানে তৈরি করব। তারপর আমরা কি করব, আস্তে আস্তে তাকে আস্তে আস্তে করে আবার একটু হিট দেবো, হ্যাঁ, বা রিহিট বলতে পারো। এই এই প্রসেসটা কি এই প্রসেসটা কি বলা হচ্ছে এজিং, হ্যাঁ। বা এটার মাধ্যমে আমরা কি পাচ্ছি, এজিং প্রসেসে আমরা কি পাচ্ছি, প্রেসিপিটেট পড়ছি, পার্টিকেল পাচ্ছি, যে সেকেন্ড ফেজ গুলো তৈরি হচ্ছে। সেজন্য অনেক সময় এটাকে প্রেসিপিটেশন হার্ডেনিং ও বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, এই যে সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন যেটা আমরা পাচ্ছি, সেটা আসলে কি করছে, সে ডিকম্পোজ হচ্ছে, সে ডিসোসিয়েট হচ্ছে বা ডিকম্পোজ হচ্ছে হয়ে তারা কি তৈরি করছে, তারা ওখানে আমাদের ফেজ গুলো তৈরি করবে। ফেজ গুলো তৈরি করতে তার কয়েকটা স্টেজ আছে। সে প্রথমে মনে করো কয়েকটা মিলে একটা একটা ছোট একটা জোন তৈরি করবে। তারপর সেই জোনটা আস্তে আস্তে একটা বড় জোন তৈরি করবে। সেই বড় জোনটা আরেকটু বড় জোন তৈরি করবে। তারপর সে একটা প্রেসিপিটেটের মতো একটা শেপ নিবে। তারপর সে একটা প্রেসিপিটেট হয়ে যাবে। এটাকে যদি বলি ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট, তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে খানিকটা এমব্রয়ের মতো, মানে এটাকে তখন আমরা তাকে বলতে পারি হচ্ছে, এইটাকে নাম দেওয়া হচ্ছে জিপি জোন। গার্নিয়ার প্রেস্টন ওনাদের দুজনের নামে এটাকে জিপি জোন, এটাকে নাম দেওয়া হয়েছে। আর এই যে একটা বললাম, এটা বললাম ইকুইলিব্রিয়াম, এটা বললাম যে জিপি জোন। তাহলে মাঝখানে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে তখন হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেসিপিটেট। এটাকে বলা হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট প্রেসিপিটেট। ঠিক আছে, এই অংশটা হচ্ছে তাহলে আমাদের ইন্টারমিডিয়েট প্রেসিপিটেট। তাহলে এটা কিভাবে আমরা বুঝলাম, প্রথমে একটা জিপি জোন তৈরি হলো, তারপর কিছু ইন্টারমিডিয়েট প্রেসিপিটেট তৈরি হলো, তারপর একটা ফুল সাইজ একটা ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট তৈরি হলো। এখন জিপি জোন যেটা তৈরি হচ্ছে, কয়েকটা অ্যাটম মিলে একটা ক্লাস্টার তৈরি করলো। এই ক্লাস্টার অফ অ্যাটমসকে, জিপি জোনকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, জিপি জোন 1 আর এটা হচ্ছে জিপি জোন 2। মানে মনে করো ছোট একটা ক্লাস্টার, মনে করো 100টা অ্যাটম, আর একটা মনে করো 500টা অ্যাটম। এরকম করে তারা এই জিপি জোন 2 টাকে তারা ইন্টারমিডিয়েট প্রেসিডেন্ট না বলে, মানে জিপি জোনটাকে তারা দুই ভাগ করে ফেললো, যে এখন হচ্ছে তাহলে জিপি জোন 1 জিপি জোন 2 এরকম থাকে। জিপি জোনে আমাদের তাহলে কি থাকে, তোমার হয়তো দেখা গেল যে ক্লাস্টার অফ অ্যাটমস, মানে হয়তো 20 থেকে 50টা হয়তো ম্যাক্সিমাম ক্লাস্টার থাকতে পারে। এক একটা ক্লাস্টারে হয়তো মনে করো 10-20টা অ্যাটম থাকতে পারে। তাহলে জিপি জোনটা আসলে কি, মনে করো এখানে একটা অ্যালুমিনিয়ামের, দেখো আমরা এখানে অ্যাটম যদি দেখি, মাঝখানে কিছু কপারের একটা লেয়ার আছে মনে করো। এই কপারের কিছু লেয়ার এবং এই অ্যাটম কয়েকটা অ্যালুমিনিয়াম মিলিয়ে হচ্ছে আমাদের একটা, তারা জিপি জোন তৈরি করলো, মানে কয়েকটা অ্যাটম আছে। কি থাকবে, এটাকে আমরা কিভাবে বলতে পারি, জিপি জোনস আর অর্ডার্ড সলিউট রিচ গ্রুপস অফ অ্যাটমস, মানে এখানে সলিউট থাকতে হবে অনেক, হ্যাঁ, গ্রুপস অফ অ্যাটমস দ্যাট মে অনলি বি 1 or 2 অ্যাটমিক প্লেনস ইন থিকনেস। মাত্র একটা বা দুইটা অ্যাটমিক প্লেন ইন থিকনেস, মনে করে এরকম একটা অংশ। These zones were named Garnier-Preston in honor of these two researchers who first discovered them. আমরা এটাকে জোন বলি, প্রেসিপিটেট বলি না কেন, সে এখনো তার মধ্যে কয়েকটা, জাস্ট এখানে কয়েকটা অ্যাটম একসাথে বসে আছে, সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। এটা একটা প্রেসিপিটেট হওয়ার জন্য মনে করো তার একটা কেমিক্যাল ফর্মুলা থাকবে, যেটাকে স্টকিওমেট্রি বলি, বা কোনো শেপ নিচ্ছে, কোনো কিছু নিচ্ছে না, সে জাস্ট একটা কয়েকটা লেয়ার হিসেবে, কয়েকটা প্লেন হিসেবে, অ্যাটমিক প্লেন হিসেবে সে রয়ে যাচ্ছে। সেজন্য সেটাকে আমরা প্রেসিপিটেট বা ইন্টারমিডিয়েট প্রেসিপিটেট বলছি না, এটাকে আমরা বলছি হচ্ছে, আমরা একটা জোন বলছি। ঠিক আছে, তাহলে জিপি zones retain the structure of the matrix with which they are said to be coherent। মানে কোহেরেন্ট ইনকোহেরেন্ট শব্দগুলো আমরা শুনেছি না? ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা এই যে কোহেরেন্ট যেটা আছে বলা হচ্ছে, জিপি জোনটা হচ্ছে, আমরা একটু পরে আবার দেখবো এগুলো। জিপি জোনটা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে কোহেরেন্ট, মানে ম্যাট্রিক্সের অ্যাটমগুলো যেভাবে আছে সে ওইটার সাথে সিমেট্রি বা ওই রকম মেনটেন করি, সে তার মতো করে থাকবে। ঠিক আছে, কোনো ধরনের সে ডিস্টারবেন্স সেখানে তৈরি করবে না। তারপর আসলে ইন্টারমিডিয়েট প্রেসিপিটেট। ইন্টারমিডিয়েট প্রেসিপিটেট কি হবে,
এই যে জিপি জোন যখন বললাম যে কয়েকটা অ্যাটমিক প্লেন নিয়ে একটা লেয়ার তৈরি হলো, ওই লেয়ার গুলো যখন আমাদের আর একটু গ্রো করলো, একই টাইপের রিপিটিং কয়েকটা প্যাটার্ন এরকম একই সাথে পাওয়া গেল, তার একটা গ্রো করলো, গ্রো করে একটা দেখা গেলো যে তাদের সামহাট একটা কেমিক্যাল ফর্মুলা ফলো করার তারা চেষ্টা করছে, এবং যেটা খানিকটা ম্যাট্রিক্সের সাথে খানিকটা কোহেরেন্ট, যাকে আমরা বলছি হচ্ছে সেমি কোহেরেন্ট, তাকে আমরা বলছি হচ্ছে সেমি কোহেরেন্ট। এরকম একটা যখন আসলো একটু বড় সাইজে, তখন তাকে আমরা বলছি হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেসিপিটেট। অ্যালুমিনিয়াম কপার সিস্টেমে এগুলোকে সাধারণত আমরা বলি মনে করো থেটা ডাবল প্রাইম। এই যে থেটা ডাবল প্রাইম মনে করো এরকম তিনটা এখানে লেয়ার নিয়ে তার একটা থেটা ডাবল প্রাইম তৈরি হলো। এখন থেটা প্রাইম যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফেজটা দেখা গেলো যে সে আস্তে আস্তে একটা ইউনিট সেলের মতো করে সে একটা এরকম তার একটা নিজস্ব একটা ক্রিস্টাল স্ট্রাকচার সে একটা তৈরি করার চেষ্টা করছে। সে একটা স্ট্রাকচার সে এরকম বানানোর চেষ্টা করছে, সেটাকে মনে করো বললাম যে এটা যদি থিটা ডাবল প্রাইম হয় তখন ওই ফেজটাকে তখন বলছে হচ্ছে থিটা প্রাইম। এগুলো কখন হচ্ছে হিটিং করছি, টেম্পারেচার বাড়াচ্ছি, তখনও বাড়াচ্ছি কিন্তু কমাচ্ছি না। তারপরে আলটিমেটলি কি আসবে, আমরা আমাদের ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট পেয়ে যাব। আমাদের ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেটটা তাহলে কি হবে, যার একটা ডেফিনিট একটা ক্রিস্টাল স্ট্রাকচার থাকবে, তার ডেফিনিট একটা কেমিক্যাল ফর্মুলা থাকবে, তারপরে হচ্ছে সে যেহেতু সম্পূর্ণ তার নিজস্ব একটা এন্টিটি তৈরি করছে যেটার সাথে তার ম্যাট্রিক্সের কোনো সম্পর্ক নাই, তাই দুইটার বাউন্ডারির মাঝখানে ইন্টারফেসের মাঝখানে কি হবে, কোনো ধরনের কোহেরেন্সি থাকবে না। তো একটা ইনকোহেরেন্ট নিউ ফেজ তৈরি হবে, যে ফেজটাকে আমরা বলছি হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট। ঠিক আছে, এটা নরমালি কখন হবে, বললাম যে হিটিং কিন্তু আমরা কন্টিনিউ করছি, টেম্পারেচার কিন্তু বাড়াচ্ছে, তার মানে হিটিং এর একদম লাস্ট স্টেজের দিকে যে বেশি সময় ধরে যদি হিট করো তখন সেখানে আমরা এই যে এই ঘটনাটা ঘটবে ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট। তো ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট থাকলে মোটা দাগে একটা কথাই বলা যায়, ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট থাকলে আমার স্ট্রেংথ ড্রপ করবে। কেন করবে সেটা আমরা শিখবো একটু পরে। আর যদি আমাদের জিপি জোন থাকে বা ইন্টারমিডিয়েট প্রেসিপিটেট থাকে তখন আমাদের স্ট্রেংথ অনেক বাড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম, যদি এই এরকম একটা কয়েকটা অ্যাটম থাকলো অ্যালুমিনিয়াম কপার, সেটাকে বলছি জিপি জোন। জিপি জোনের একটু থেকে একটু বড় পাচ্ছি হচ্ছে আমরা মনে করি এরকম কয়েকটা আরো বেশি অ্যাটম আসলো, সেটাকে বলছি হচ্ছে থেটা ডাবল প্রাইম ইন্টারমিডিয়েট ফেজ। ইন্টারমিডিয়েট ফেজের আরেকটু আপডেটেড ভার্সন হচ্ছে থেটা প্রাইম, যেটা হচ্ছে এরকম খানিকটা সে একটা স্ট্রাকচার নিয়েছে, কেমিক্যাল ফর্মুলা মোটামুটি কাছাকাছি তার চলে গেছে একটা পার্টিকুলার, কিন্তু সে এখনো পুরোপুরি স্ট্রাকচারটা কনফার্ম না এখনো। সেটা থেকে পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে থেটা ফেজ, ইকুইলিব্রিয়াম ফেজ, তার ডেফিনিট ক্রিস্টাল ফর্মুলা আছে, তার ক্রিস্টাল স্ট্রাকচার আছে, সবকিছু আছে, সেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম ফেজ। এখন কোহেরেন্সিটা আসলে কি, মনে করো বাঁদিকের প্রথম ছবিটা দেখি, যদি দেখি এই প্রতিটা পয়েন্ট মনে করো ল্যাটিস পয়েন্ট, এই যে ডট 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 গুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের ল্যাটিস পয়েন্ট। আচ্ছা তোমাদের যে ল্যাগ হতো সেটা কি এখন কমে গেছে নাকি আগের মতোই আছে, যাতে সমস্যা হতো? স্যার কমে গেছে। আচ্ছা এখন খুব কমে সম্ভবত, গেছে। আচ্ছা খুব সম্ভবত আমি ওই যে ওয়েব থেকে করতাম, তো আমি এখন ওই যে সফটওয়্যারটা নামিয়ে নিয়েছি, তো সেজন্য ওইটা ওয়েবে থাকার জন্য হয়তো একটু বেশি ডিস্টার্ব করতে হয়তো, জানি না। তো এই যে এরকম মনে করো আমাদেরকে এই ল্যাটিস পয়েন্ট গুলো আছে, এর মাঝখানে এখন একটা মনে করো এরকম একটা ফেজ তৈরি হয়েছে। এখন এই ফেজটা কি কোহেরেন্ট নাকি ইনকোহেরেন্ট, ফেজটা কি হবে কি মনে হয়? এই যে একটা ডিফারেন্ট একটা ফেজ এই ম্যাট্রিক্সের উপর বসে আছে, কোহেরেন্ট। হ্যাঁ স্যার কোহেরেন্টই ফুললি হওয়ার কথা, কোহেরেন্ট স্যার। কারণ হ্যাঁ কারণ কি দেখো, এটাও যদি অ্যালুমিনিয়াম হয় আর এটা যদি মনে করো আমাদের থেটা ডাবল প্রাইম হয়, এইটার যে তার যে ল্যাটিস স্ট্রাকচার, ল্যাটিস ল্যাটিস পয়েন্ট গুলো, এইটা এবং আমার ম্যাট্রিক্সে কিন্তু একই সেম পয়েন্টে আছে না, মানে ম্যাট্রিক্সের সাথে কিন্তু প্রেসিপিটেট যেটা তার কিন্তু কোহেরেন্সির কোনো ডিফারেন্স নাই, কথাটা বুঝা গেছে? মানে সে তার ওই ল্যাটিস পয়েন্টে কিন্তু সে বসে আছে, তার অ্যাটম গুলো কিন্তু একই জায়গাতেই আছে, মানে সে কোনো ধরনের ডিসরাপশন করেনি। মনে করো সে ওখান থেকে অ্যালুমিনিয়াম কপারকে সরিয়ে দিয়ে সে নতুন একটা স্ট্রাকচার তৈরি করেছে, কিন্তু তারা ওই জায়গায় অ্যালুমিনিয়াম ম্যাট্রিক্স থাকার সময় যেই ল্যাটিস পয়েন্ট যেভাবে থাকা কথা ছিল তারা সেই শেপটাকে মেনটেন করছে। তাহলে সেটাকে আমরা তখন কি বলবো, কোনো ধরনের ডিসরাপশন আসে নেই, সেটা হচ্ছে আমাদের কোহেরেন্ট। ঠিক আছে, এখন এই দ্বিতীয় ছবিটাতে দেখে কি মনে হচ্ছে? স্যার এটা দুইটার মাঝখানে সেমি কোহারেন্ট হইতে পারে। না হয় নাই উত্তর, অন্য কেউ? কোহেরেন্ট বাট ল্যাটিস আশেপাশে ল্যাটিসটাকে ডিস্টর্টেড করে রাখছে। হ্যাঁ,
এটা হচ্ছে এটাও একটা কোহেরেন্ট ফেজ, এটা একটা কোহেরেন্ট ফেজ। দেখো তার ল্যাটিস পয়েন্ট গুলো কিন্তু ওইটার সাথে সাথেই আছে। যেটা হয়েছে সে এখানে প্রচুর পরিমাণে ইলাস্টিক স্ট্রেন সে নিয়ে আসছে, সে এই জায়গাতে সে কিন্তু এখনো কোহেরেন্ট আছে, কিন্তু সে যেটা করছে কি আশেপাশে দেখো এখানে প্রচুর পরিমাণে সে ইলাস্টিক ডিস্টরশন সে অনেক বেশি পরিমাণে ইলাস্টিক ডিস্টরশন সে এখানে তৈরি করেছে। ঠিক আছে, তাহলে এই ছবিটাতে দেখলে কি মনে হবে? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর এই জায়গাটা যদি দেখি, আচ্ছা এই জায়গাটা যদি দেখি ল্যাটিস পয়েন্ট ম্যাচ করছে। আবার এখানে যদি দেখি এখানে না, এখানে এসে এটা স্টপ হয়ে গেছে, ভিতরে আর নাই। এখানে যদি দেখি এখানে ভিতরে আর নাই। হ্যাঁ, এটা এরকম ভিতরে নাই। এটা যেরকম এই জায়গায় চলে আসছে, এখানে চলে আসছে, কিন্তু এই জায়গাতে আমি কয়েকটা পাচ্ছি। এই একটা, তারপর এই একটা, এই একটা, আর এই একটা। এই ৪ টা দেখলাম যে তারা ল্যাটিস পয়েন্ট তার ঠিক মতো নাই। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা কোহেরেন্টও না, এটাকে আমরা বলবো সেমি কোহেরেন্ট। ঠিক আছে, মানে পুরোপুরি কোহেরেন্সি সে লুজ করে নাই, তাই এটাকে আমরা বলবো হচ্ছে সেমি কোহেরেন্ট। ঠিক আছে, এখন সেমি কোহেরেন্ট যখন হয় তখন এখানে আমাদের মাইক্রোস্ট্রাকচারে কি পাওয়া যায় দেখো তো। এই জিনিসগুলোকে আমরা কি নাম দেই দাঁড়াও দেখাচ্ছি। এই জিনিসগুলোকে আমরা কি বলি? Age dislocation, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কে বললাম? rule 39. আচ্ছা, এটা হচ্ছে আমাদের এজ ডিসলোকেশন, তাই না? দেখো তার মানে কি, যখন আমাদের সেমি কোহেরেন্ট কিছু হচ্ছে তখন আমাদের ওই জায়গাতে ইন্টারফেসের ওদিকে কি তৈরি হবে? ইন্টারফেসে কি আসবে? আমাদের ডিসলোকেশন তৈরি হওয়া শুরু হবে। তাহলে এই ডান দিকের ছবিটা একটা কি বোঝাচ্ছে? ইনকোহেরেন্ট স্যার, ইনকোহেরেন্ট। কিভাবে বুঝলাম ইনকোহেরেন্ট? একদমই মিলে না স্যার ওটার সাথে প্লেন। হ্যাঁ, ওইটার সাথে সে একদমই মিলে না। হ্যাঁ, হ্যাঁ, এবং এই জায়গাটাতে প্রচুর আমাদের ডিসলোকেশন তৈরি হবে, প্রচুর ডিসলোকেশন। এটা দেখানো হয়নি এখানে। তার মানে কি? তার মানে আমরা কি বুঝলাম? ইন্টারফেসে আমাদের প্রচুর পরিমাণে ডিসলোকেশন আমাদের তৈরি হতে পারে, তাই না? এরকম গ্রেন বাউন্ডারিতে একইভাবে আমাদের প্রচুর পরিমাণে ডিসলোকেশন গ্রেন বাউন্ডারিতে আমাদের থাকতে পারে। ঠিক আছে? তাহলে কোহেরেন্ট, সেমি কোহেরেন্ট আমরা বুঝলাম। তাহলে আমরা এখন যাই। এখন পরেরটাতে আমাদের এটা গুরুত্বটা আছে অনেক। এই কোহেরেন্স এর উপরে নির্ভর করে আমাদের কি পার্টিকেল গুলো কি পরিমাণে স্ট্রেংথ দিবে। Whether the dissolution cuts through or avoids the precipitate depends on the structure of the second phase. The shape এর উপরে নির্ভর করবে পার্টিকেলের এবং nature of the পার্টিকেল ম্যাট্রিক্স ইন্টারফেস। এই যে পার্টিকেল ম্যাট্রিক্স ইন্টারফেস যেটা, সেটার উপরে আমাদের নির্ভর করবে যে সে কি কাট করবে, পার্টিকেলটাকে কাট করবে নাকি সেটাকে বাইপাস করে চলে যাবে, কিভাবে যাবে সেটার উপরে। যদি কোহেরেন্ট হয় তখন যেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং প্রেসিপিটেটের মাঝখানে গুড রিলেশনশিপ আছে, ওরিয়েন্টেশনাল রিলেশন এভরিথিং গুড, ডিসলোকেশন সহজে মুভ করতে পারে, তাহলে আমাদের সারফেস এনার্জি কম থাকে। সারফেস এনার্জি খুব বেশি আমাদের ডিসরাপশন হচ্ছে না, সে সুন্দর করে মুভ করে চলে যাচ্ছে। ইলাস্টিক মিসফিট আসবে কোথা থেকে? আমাদের পার্টিকেল এবং ম্যাট্রিক্সের যে ল্যাটিস প্যারামিটার তো ডিফারেন্ট থাকবে। পার্টিকেল এবং ম্যাট্রিক্স যেটা, ওই দুটো যে ডিফারেন্ট যে ল্যাটিস প্যারামিটার, সেইটা থেকে আমাদের আসবে হচ্ছে আমাদের ওই সরি কি বলে সেটা, সেখান থেকে আমাদের মিসফিট স্ট্রেন এনার্জি গুলো সে জায়গায় আসবে। যে যদিও একই ল্যাটিস পয়েন্টে আছে কিন্তু দুইটার তো আমাদের ল্যাটিস প্যারামিটার সেম না, দুইটার স্ট্রাকচার তো ডিফারেন্ট। সেই মিসম্যাচ থেকে আমাদের ইলাস্টিক মিসফিটটা আমাদের তৈরি হবে। এখন ইলাস্টিক মিসফিট যেটা আছে, এই ডিগ্রি অফ মিসফিটটা আমাদের গুরুত্বপূর্ণ। মিসফিট স্ট্রেন যদি আমাদের স্মল হয় তখন পার্টিকেল পাবো হচ্ছে আমরা স্ফেরিক্যাল পার্টিকেল। মিসফিট স্ট্রেন যদি আমাদের লার্জ হয় তখন পার্টিকেল পাবো হচ্ছে রড শেপে, মানে হচ্ছে স্ফেরিক্যাল এরকম বা কিউবয়েডাল এরকম না পেয়ে আমরা হচ্ছে যে তখন হচ্ছে যে পেয়ে যাবো একটু রড শেপ, বা এরকম একটু 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 বেশি হাইলি কিউবয়েডাল ফেজ, এরকম নানা রকম আমরা বা একটু ডিফারেন্ট শেপ আমরা এরকম চলে আসবে। যদি স্মল থাকে, মিসফিট স্ট্রেন যদি স্মল থাকে বা কোহেরেন্ট যদি তোমার ইন্টারফেস হয়, তখন সেক্ষেত্রে তখন আমরা স্ফেরিক্যাল পার্টিকেল পাই। স্ফেরিক্যাল পার্টিকেলের সুবিধা কি সেটা আবার পরে দেখব। তো এখন যেটা হচ্ছে এই কোহেরেন্ট ফেজ স্পেসিফিক যেগুলো সেগুলো আস্তে আস্তে যখন বড় হবে, বড় হলে তাদের যে ইন্টারফেসটা আস্তে আস্তে সেমি কোহেরেন্ট হবে। তারপরে হচ্ছে আমাদের কি হবে, ওই যত সেমি কোহেরেন্ট হচ্ছে আমাদের দুই রকম মিসফিট স্ট্রেন আমাদের বাড়তে থাকবে। মিসফিট স্ট্রেন যত বাড়তে থাকবে সেটা কি কে অ্যাকোমোডেট করবে? অ্যাকোমোডেট কথাটা বলেছিলাম, অ্যাকোমোডেট মানে হচ্ছে যেটা সে তৈরি করছে সেটাকে কাউন্টার ব্যালেন্স করবে। কাউন্টার ব্যালেন্স কে করবে? ওই যে ডিসলোকেশন। ডিসলোকেশন তৈরি হবে, ইন্টারফেসে যে ডিসলোকেশন যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমাদের কাউন্টার ব্যালেন্স করবে। তাহলে মানে কি হচ্ছে, আমাদের মিসফিট স্ট্রেন এনার্জি তখন কি হলো, বাড়ার কথা ছিল যেটা,
সেটা মিসফিট স্ট্রেন এনার্জিটা কিন্তু আমাদের আবার এই জায়গাতে এখন আস্তে আস্তে কমা শুরু করবে। মিসফিট স্ট্রেন এনার্জি কমে যাবে, কিন্তু আমাদের সারফেস এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, যেহেতু আমাদের ডিসলোকেশন দিয়ে আমি অ্যাকোমোডেট করে ফেলতেছি আমাদের যে মিসফিট স্ট্রেন এনার্জি, ইলাস্টিক স্ট্রেন এনার্জি, সে অংশে কি হবে, সারফেস এনার্জি বাড়তে থাকবে, কিন্তু মিসফিট স্ট্রেন এনার্জি আমাদের কমতে থাকবে। তারপরে যত আমাদের বড় পার্টিকেল হবে, মানে ইন্টারফেসটা যত আমাদের ইনকোহারেন্ট হবে, আমাদের ওই সারফেস এনার্জি যেটা আসলো বাড়তে থাকলো, কিন্তু সারফেস এনার্জি কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, কিন্তু স্ট্রেন এনার্জি যেটা মিসফিট স্ট্রেন এনার্জি, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের কমে যেতে থাকবে। কারণ কি, ওই ডিসলোকেশন গুলো আছে না, ডিসলোকেশন গুলো কি করতে থাকবে, যত আমাদের ইনকোহারেন্ট হতে থাকবে তত ডিসলোকেশনের নাম্বার কি হবে, তত বাড়তে থাকবে, তাই না? নাম্বার অফ ডিসলোকেশন তত বাড়তে থাকবে, মানে তত আমাদের ইলাস্টিক স্ট্রেন ফিল্ডটাকে সে তত মিনিমাইজ করবে, তত অ্যাকোমোডেট করতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এই এজিং যে করছি সেটার সাথে আমাদের হার্ডনেস বা স্ট্রেংথের কি সম্পর্ক, আমরা যদি একটু এটা বোঝার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে সময় ধরে একটা পার্টিকুলার টেম্পারেচার, মনে করো 200-300 ডিগ্রি। আমি 1 দিন, 10 দিন, 100 দিন, লগ স্কেল, হ্যাঁ সেমি লগ, 100 দিন পর্যন্ত এজিং করছি। তাহলে দেখা গেল যে মনে করো একটা 3% কপার বা 2% কপার, যেটা একটা নেই, একটা 3% কপার অ্যালুমিনিয়ামের অ্যালয়, দেখা গেল যে স্ট্রেংথ আস্তে 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 বাড়ছে, বাড়ছে 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 বাড়ছে, একটা পিকে পৌঁছে গেল, তারপরে আবার স্ট্রেংথ ড্রপ করলো। যদি আমি 4% কপার নেই, মোটামুটি আমরা সেম টাইম পাচ্ছি, এখানে দুইটা পিক পাচ্ছি, পেয়ে দুইটা ডাবল পিক পেয়ে তারপরে আস্তে আস্তে ড্রপ করছে। 4.5% কপার নেই, এরকম এখন ডাবল পিক পাচ্ছি পেয়ে তারপরে আবার সে ড্রপ করছে। তাহলে কি কারণে এই ঘটনাটা ঘটলো? যখন আমাদের আস্তে আস্তে যখন শুরু হলো, প্রথমে আমাদের তৈরি হচ্ছে জিপি জোন 1, এই জন্য আমরা একটা পিক পাচ্ছি। এইখানে আসে নাই অল্প কপার থেকে, বেশি কপার এখানে একটা পিক পাচ্ছি। তারপরে যখন আরেকটু বেশি সময় ধরে হিট করলাম, তখন জিপি জোন 2 ম্যাক্সিমাম স্ট্রেংথ পাচ্ছি। তারপরে যখন আরো বেশি সময় ধরে হিট করলাম, তখন কি হলো, ওই যে আমাদের জিপি জোন গুলো আস্তে আস্তে কি হলো, নন ইকুইলিব্রিয়াম, সরি, আমাদের ওই যে ইন্টারমিডিয়েট প্রেসিপিটেট থেকে তারা আস্তে আস্তে বেশি সময় ধরে করলে কি হবে, ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট হয়ে যাবে, বড় বড় সাইজ হয়ে যাবে, বড় বড় পার্টিকেল যখন তৈরি করবে তখন আমাদের স্ট্রেংথ আমাদের ড্রপ করবে। ঠিক আছে, তার মানে আমার মাইক্রোস্ট্রাকচারে যদি আমাদের জিপি জোন আর হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেসিপিটেট যদি থাকে, তখন আমাদের স্ট্রেংথ আমরা বেশি পাবো। যদি তোমার ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট চলে আসে, তখন আমাদের কি হবে, স্ট্রেংথ আমাদের তখনই সাথে সাথে ড্রপ করতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক্যালি কি হচ্ছে, আমরা এই কথাগুলো একটু পরে আরো ক্লিয়ারলি করতে পারবো। জিপি জোন যখন তৈরি হয়, আমাদের হার্ডনেস বা স্ট্রেংথ, যেটা দিয়ে বলি হার্ডনেস বলি বা স্ট্রেংথ বলি একই কথাই থাকবে, ইনক্রিজেস, বেড়ে যাচ্ছে। কারণ কি, ওই যে ডিসলোকেশন গুলো যদিও কোহেরেন্ট জোনের ভিতর দিয়ে ম্যাট্রিক্স এবং প্রেসিপিটেট হচ্ছে কোহেরেন্ট জোন, ডিসলোকেশন গুলোকে ওই কোহেরেন্ট জোনকে শেয়ার করে চলে যেতে হবে, মানে ওইটার ভিতর দিয়ে এই একটা কোহেরেন্ট জোন আছে, এই কোহেরেন্ট জোন আছে, একটা ডিসলোকেশন আসছে, সে এটার ভিতর দিয়ে চলে যাবে। এস ডিসলোকেশন চলে যেতে গেলে কি করতে হবে, একটা স্টেপ তৈরি করতে হবে না, এরকম বাড়তি একটা স্টেপ তৈরি করবেন এখানে বার্গার ভেক্টরের সমান, এই একটা স্টেপ তৈরি করে সে তার ভিতর দিয়ে কেটে চলে যাবে। তার মানে কি, কাটতে হলে, এটা করতে হলে তাকে কি লাগবে, বেশি স্ট্রেস দিতে হবে। তার মানে প্রতি যতবার আমরা এরকম দিতে হবে, মনে করো যদি আমার প্রচুর জিপি জোন কি ছোট ছোট 50-100টা মাত্র অ্যাটম, তার মানে এগুলোর সংখ্যা কি হবে, ধরে নিলাম 1 মিলিয়ন, তার মানে 1 মিলিয়ন টাইমস আমাকে এস ডিসলোকেশন এগুলোকে কাটবে। তার মানে কি হচ্ছে, টোটাল ওভারঅল স্ট্রেংথ আমার অনেক বেড়ে যাচ্ছে। একইভাবে যত আমাদের জিপি জোনের সাইজটা মনে করো আগে ছিল 50টা অ্যাটম, এটা ডিসলোকেশন এটার ভিতর দিয়ে যেতে মনে করো তার স্ট্রেংথ মনে করো 10 নিউটন ফোর্স লাগলো। এখন এটার সাইজ যদি জিপি জোনটাই থাকলো আর একটু বড় হয়, তখন তার ফোর্স কি হবে, বাড়বে না কমবে, বেশি সময় লাগবে না, বেশি ফোর্স দিতে হবে না, ধরে নিলাম 25 নিউটন লাগবে। তাহলে কি হবে, 25 নিউটন পরে সে এটাকে ডিফর্ম করে একটা স্টেপ তৈরি করে সে বের হয়ে যাবে। তার মানে কি কি হবে, তখন সেজন্য আমাদের স্ট্রেংথ আমাদের তত আমাদের হার্ডনেস বাড়তে থাকবে। এই কারণেই দেখো এই ছবিটার অবস্থা কি করছি, এখানে দেখো আমাদের হার্ডনেস বাড়ছে, এই যে হার্ডনেস বাড়ছে, এইখানে হার্ডনেস বাড়ছে, এই কারণে আমাদের হার্ডনেস বাড়ছে। কেন বাড়ছে, কারণ আমাদের ওই যে জিপি জোনের সাইজ গুলো আমাদের আস্তে আস্তে বড় হচ্ছে, স্লোলি এগুলো সাইজ গুলো বড় হচ্ছে, ফলে আমাদের এগুলোকে শেয়ার করে যাওয়া, সেটাকে ডিফর্ম করে যাওয়া, সেটাকে কাট করে যাওয়া, কাট, শেয়ার বা ডিফর্ম
করে যাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হবে? অ্যাজ টাইম গোজ বাই ইনকোহেরেন্ট ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট তৈরি হবে। যখন ইনকোহেরেন্ট প্রেসিপিটেট তৈরি হবে সেগুলো সাইজ এত বড় হয়ে যাবে সে ডিসলোকেশন আর সেটা ভিতর দিয়ে কাট করে যেতে পারবে না। তখন সে কি করবে? সেটাকে ওরওয়ান বাউইং বলে আরকি। মানে হচ্ছে এটাকে বাইপাস করে চলে যাবে। এটাকে বাইপাস করে চলে যাবে। ডিসলোকেশন এটা সাইজ দিয়ে বলল যে ওরে বাবা এত বড় এটা এখানে আমরা যাওয়া যাবে না। সে কি করবে? এটাকে সাইড কেটে এড়াইয়া চলে যাবে, এভয়েড করবে, বাইপাস করবে। বাইপাস মেকানিজমটা হচ্ছে ওরওয়ান নামে এক ভদ্রলোক উনি এটা দিয়েছিলেন। ওরওয়ান বাইপাস লুপ তৈরি করে, ওরওয়ান বাইপাস লুপ তৈরি করে। তো এটা একটা উনি আইডিয়া দিয়েছেন। তখন করে কি পার্টিকেল গুলো ওই কাজ শুরু করে। যখন বাইপাস করছে তখন আর আমার ওই ভিতরে ঢোকার জন্য যে পরিমাণ স্ট্রেংথ দরকার ছিল সে পরিমাণ স্ট্রেংথ তার আর লাগে না। অল্প স্ট্রেংথ লাগে। তখন আমাদের সাথে, সাথে স্ট্রেংথ আমাদের ড্রপ করা শুরু করে। ঠিক আছে? এখন যত আমরা এজিং করব, মনে করো ১ম এ কি বলছিলাম? জিপি জোন হচ্ছে 1 মিলিয়ন ছিল। পার্টিকেলের সাইজ যত বড় হবে আমাদের এই জিপি জোনের সংখ্যা সরি নাম্বার অফ পার্টিকেলস এর সংখ্যা তত কমতে থাকবে। তাই না? কারণটা কি বলতে পারবা? প্রশ্ন বুঝা গেছে? যখন কয়েকটা ছিল মনে করো জিপি জোন ছিল 1 মিলিয়ন। হ্যাঁ? যখন আমার আস্তে, আস্তে ওভার দ্যা টাইম মনে করো জিপি জোন 1, জিপি জোন 2 হয়ে যত আমাদের বড়, বড় প্রেসিডেন্ট তৈরি করতে থাকবে, নাম্বার অফ পার্টিকেলের সংখ্যা তত কমতে থাকবে। কেন? ক্লাস্টার ফর্ম করার কারণে। তো জিপি জন্য আটকে যাবে। না, নাম্বার অফ পার্টিকেলের সংখ্যা কমে যাবে। জিপি জোন আর পার্টিকেল ধরে নাও একই জিনিস। যখন মনে করো আচ্ছা পার্টিকেল যখন ছোট পার্টিকেল ছিল তখন তার সংখ্যা ছিল মনে করো তোমার ১০,০০০। হ্যাঁ? দেখা গেল যে পার্টিকেল যখন এরকম বড় হয়ে গেল তার সংখ্যা কি হবে? বাড়বে না কমবে? নাম্বার অফ পার্টিকেল কি বাড়বে না কমবে? কেন কমবে? স্যার কমবে। কেন? কারণ ক্লাস্টার সাইজ বড় হয়ে গেছে, জায়গাটা একই। বুঝি না। আচ্ছা সাদমানের কাছ থেকে শুনি। স্যার সাইজ বড় হয়েছে কিন্তু মানে জায়গা তো মানে একই আছে না, মানে ওই জিপি জোনটা তো একই আছে। জিপি জোন তো নাই এখন। আচ্ছা এমনি আচ্ছা ঠিক আছে। রিদওয়ান কি বলছিল বলো? হ্যাঁ ঠিক স্যার তোমার কথা খানিকটা ঠিক আছে বলো। হ্যাঁ মানে যেহেতু বলো। ইনিশিয়াল অনেকগুলো ছোট ছোট পার্টিকেল ছিল, এখন ক্লাস্টার ফর্ম করার কারণে ওভারঅল পার্টিকেল সংখ্যাটা কমে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা একটু যদি অন্য একটু চিন্তা করি। আমাদের কম্পোজিশনে বলা আছে 4% কপার। তার মানে ধরে নিলাম ওইখানে কপারের অ্যাটম আছে মনে করো 10 কত বলবো? 100 মিলিয়ন। হ্যাঁ? এই 100 মিলিয়ন কপারের অ্যাটম আমার জিপি জোন তৈরি করতেছে মনে করো 1 মিলিয়ন। তখন তার সাইজ ছিল এটা। তারপরে যখন সাইজ যখন এরকম বড় হয়ে যাবে আমার নাম্বার অফ কপার অ্যাটমের সংখ্যা কি বাড়বে না কমবে? কপার অ্যাটমের সংখ্যা আমার ওই যে সিস্টেমে বাড়বে না কমবে? নাকি একই থাকবে? টোটাল সিস্টেমে কপারের অ্যাটমের সংখ্যা কি বাড়ার কোনো সুযোগ আছে? কারণ আমি 4% কপার দিয়েছি সেটা তো আর কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে কতটুকু কপার দিয়েছি, কয়টা অ্যাটম কপার আছে সেটা ফিক্সড। তাই না? তার মানে নাম্বার অফ কপার আমার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। এটা যা ছিল তাই থাকবে। তা যখন আমাদের ছোট, ছোট পার্টিকেল থাকবে, ছোট, ছোট প্রেসিপিটেট, জিপি জোন বা ছোট, ছোট পার্টিকেল থাকবে, তখন তার নাম্বার ডেনসিটি বা তার নাম্বার অফ পার্টিকেলস অনেক বেশি থাকবে। পার্টিকেল গুলো যখন বড় হবে তখন দেখা যাবে কি? মনে করো ১০,০০০, ২০,০০০ অ্যাটম মিলিয়ে ৫০,০০০, ১,০০,০০০ অ্যাটম মিলিয়ে একটা পার্টিকেল তৈরি করছে। তার মানে পার্টিকেলের নাম্বার তখন কি হবে? আস্তে, আস্তে কমে যেতে থাকবে। এমন অবস্থা হবে একটা বেশি বড় যদি করতে থাকো তখন আমাদের পার্টিকেলের সংখ্যা আছে মনে করো হয়তো ৫,০০০। এখন ডিসলোকেশন মুভ করার সময় আগে ১ মিলিয়ন বার বাধা পেত। এখন হচ্ছে ৫,০০০ বার ১০,০০০ বার বাধা পাচ্ছে। কোনটা আমার স্ট্রেংথ বাড়াবে? যেটা প্রথমটা আমাদের বেশি হ্যাঁ, বাধা ১ পায়। লাখ টা। হ্যাঁ, তার মানে যে একই যত আমরা এজিং বা হিট ট্রিটমেন্ট আমরা যত সময় ধরে হিটিং করব তত পার্টিকেলের সাইজ যত বড় হবে বড় হওয়া মানে কি? মনে করো আগে এইখানে একটা পার্টিকেল আছে, এইখানে একটা পার্টিকেল আছে, এইখানে একটা ছোট একটা পার্টিকেল, এইখানে একটা পার্টিকেল, এইখানে একটা পার্টিকেল, এখানে পার্টিকেল, এখানে পার্টিকেল। ডিসলোকেশন মনে করো এখানে সব জায়গায় বাধা পাচ্ছে। যত হিটিং করব তত ডিফিউশন হবে। ওরা কি করবে? পার্টিকেল গুলো যে এটা একটা মিলে একটা বড় একটা পার্টিকেল তৈরি করে ফেলবে। হুম? এটা এসে একটা বড় একটা পার্টিকেল তৈরি করে ফেলবে। তাহলে ডিসলোকেশন এসে কি করলো? সে এসে দেখলো যে আচ্ছা ঠিক আছে আরো ২ টা বাধা ছিল তার এই বাধাগুলো আস্তে, আস্তে নাই হয়ে যাচ্ছে। এই আরো যেসব ম্যাট্রিক্সের বিভিন্ন জায়গাতে সে যে বাধাগুলো পেত
দেখা গেলো যে এই বাধাগুলো আস্তে আস্তে আর নাই, এই বাধাটা নাই, এটা নাই, এরকম নাই। ওই কারণ কি তারা বড় একটা পার্টিকেল তৈরি করতে চলে গেছে। তখন সেই বড় পার্টিকেলটাকে সাইজ বড় হচ্ছে তো কি হচ্ছে, সে এখন বড় সাইজ হয়ে গেলে সে আর এটা ভিতরে আর যাবে না, সে আর এটাকে হচ্ছে শিয়ার করবে না, কাট করবে না, ডিফর্ম করবে না। সে কি করবে, ও সাইজ দেখে সে ভয় পেয়ে বলে, ওরে বাবা এটা বাইপাস করে চলে যায়, সে এটাকে অ্যাভয়েড করে বাইপাস করে চলে যাবে। ফলে আমাদের স্ট্রেংথ আর বেশি বাড়বে না, স্ট্রেংথ সেজন্য আমাদের ড্রপ করে যায়। ঠিক আছে, এখন আমরা প্রেসিপিটেট নিয়ে এত কিছু পড়লাম, এখন একটা জিনিস পড়ি, প্রেসিপিটেট ফ্রি জোন। প্রেসিপিটেট যদি না থাকে তাহলে কি হয়, এই একটা গ্রেন বাউন্ডারি, হিট ট্রিটমেন্ট করলাম, হিট ট্রিটমেন্ট করার পরে দেখা গেলো যে এইখানে প্রচুর প্রেসিপিটেট, এই জায়গায় প্রচুর প্রেসিপিটেট, ঠিক বাউন্ডারির এই পাশে এবং এখানে দেখো কোনো প্রেসিপিটেট নাই। এই যে জোন যেটা তৈরি হলো এগুলোকে বলা হচ্ছে প্রেসিপিটেট ফ্রি জোন, পিএফজেড সংক্ষেপে বলে। তাহলে এটা হলো আমাদের স্ট্রেন্থেনিং জন্য ভালো হলো না খারাপ হলো? তানজিল, মাহফুজ কামাল তানজিল, মাহফুজ কামাল তানজিল নাই। সাদাত আল মেহেদি, রোল 3। আচ্ছা কে বলতে চাও বলো, এটা ভালো হলো না খারাপ হলো? স্ট্রেন্থেনিং এর জন্য খারাপ হইলো স্যার। খারাপ স্যার হলো খারাপ কারণ Yes, কি sir. হলো। Rule 3, আমাদের, rule 3 হ্যাঁ আছে, sir. ফ্রি আচ্ছা জোন এইটা আমাদের মানে কি এই জায়গাতে কোনো ধরনের প্রেসিডেন্ট নেই, ফলে এই জায়গাতে আমাদের স্ট্রেংথ কি হবে, কমে যাবে। তো কমবে। কমে যাবে। কমে এই যাবে। জায়গাতে কোরোশনের চান্স কি হবে, অনেক বেড়ে যাবে, তাই না? এই টাইপের জোনগুলো আমাদের, তাহলে এখানে আমাদের কি হবে, একটা গ্যালভানিক সেল তৈরি হওয়ার আমাদের একটা চান্স থেকে যায়। এই জিনিসটা একটা প্রথমে বোঝা গেল কিভাবে, ওই যে 1952-তে ব্রিটিশ কোম্পানির ডি হ্যাভিল্যান্ড তারা বেশ কিছু কমার্শিয়াল এয়ারক্রাফট তারাই ফার্স্ট তৈরি করে। তাদের প্লেনগুলো দেখা গেলো যে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট করলো, অ্যাটলিস্ট 4টা, কিছু লাইফসও তোমার গেছে। তো পরে এগুলো ইনভেস্টিগেট করে দেখা গেলো যে 2টা কারণ ছিল। আগেকার দিনে প্লেনের উইন্ডো গুলো হতো স্কোয়ার, ঠিক আছে। আর একটা কারণ ছিল তারা যে অ্যালয় ব্যবহার করছিল সেগুলো হিট ট্রিটমেন্ট যেটা ছিল, হিট ট্রিটমেন্ট করে সেখানে পিএফজেড তৈরি হয়েছিল। স্কোয়ার উইন্ডো ব্যবহার করলে কি সমস্যা, এই কর্নার গুলো স্ট্রেস রাইজার হিসেবে কাজ করে, মানে আমি সেই সব জায়গাতে স্ট্রেস কনসেন্ট্রেশন হতে পারে। স্ট্রেস কনসেন্ট্রেশন হলে কি হবে, সেই জায়গাতে আমাদের ফ্যাটিক বা ফ্যাটিক ক্র্যাক তৈরি হয়, ফ্যাটিক বা আমরা ক্র্যাক ইনিশিয়েট করার সাইড হিসেবে কাজ করে, ফলে সেখান থেকে আমাদের ক্র্যাক তৈরি হয়ে যাবে। ফলে এখন কোথাও কিন্তু দেখবে না তোমরা, জাহাজ হোক প্লেন হোক কোথাও কিন্তু সব জায়গায় কি দেখো, ওভাল দেখো না, কোনো স্কোয়ার sir. উইন্ডো Yes, কিন্তু sir. নাই। ঠিক আছে, এটা একটা রিজন। আর একটা রিজন হচ্ছে ওই প্লেন গুলো ফেল করছিল, ওগুলো মেনলি অ্যালুমিনিয়ামই ছিল, অ্যালুমিনিয়াম বডি ছিল। তো ফেল করছে কারণ হচ্ছে মাইক্রোস্ট্রাকচার চেক করে দেখা গেলো যে মাইক্রোস্ট্রাকচার ভিতরে এই জিনিস তৈরি হয়েছে। মানে কি হয়েছে এখানে, আমাদের এই জায়গাগুলোতে মানে কোনো কারণে এই জায়গাতে ডিফিউশন বেশি হওয়াতে পার্টিকেল গুলো প্রেসিড গুলো সব এসে গ্রেন বাউন্ডারিতে এসে জমা হয়ে গেছে, সবগুলো এসে গ্রেন বাউন্ডারিতে জমা হয়ে গেছে। জমা হওয়াতে এই জায়গাগুলো আমাদের প্রেসিপিটেট ফ্রি আমাদের জোন তৈরি হয়ে গেছে। প্রায় 50 ন্যানোমিটার মতো ওই রিজিয়ন গুলোর উইথ ছিল গ্রেন বাউন্ডারির দুই পাশে। কারণটা কি, ডিফিউশন অফ সলিউট অ্যাটম বাউন্ডারিতে চলে আসে, ধাম করে চলে এসে তারা ওই জায়গাগুলো খালি করে দিয়েছে। আরেকটা কি ছিল, আমাদের ওই জায়গাতে আমাদের ওই প্রেসিডেন্ট তৈরি হওয়ার জন্য যে পরিমাণ ভ্যাকেন্সি থাকা লাগে, প্রেসিডেন্ট তৈরি করতে গেলে আমাদের ভ্যাকেন্সি থাকতে হয়। ওই ভ্যাকেন্সি গুলো মানে ভ্যাকেন্সি থাকবে, ফাঁকা স্পট থাকবে, ওখানে এসে তারপর ডিফিউশন হয়ে অ্যাটমিক ফ্লাক্স হয়ে জমা হবে, তারপরে আমাদের তৈরি হবে। কোনো কারণে ওই জায়গাতে আমাদের ভ্যাকেন্সি ওই পরিমাণ জমা হয়নি, সেই কারণে ওগুলো ফেল করলো। সেখান থেকে এটা নাম আসলো যে প্রেসিপিটেট ফ্রি জোন। ঠিক আছে, এটা একটা ডিফারেন্ট থিং করলাম। এখন আবার আমরা আমাদের প্রেসিপিটেশন আছে এরকম পজিশনে পড়ে যাই। তাহলে আমরা কি পাচ্ছি, প্রেসিপিটেটের কারণে আমরা হার্ডেনিং পাচ্ছি, আমরা স্ট্রেংথেনিং পাচ্ছি, তাই না? আমাদের স্ট্রেংথেনিং হচ্ছে প্রেসিপিটেটের কারণে। তাহলে আমাদের প্রেসিপিটেটের সাইজ এবং শেপ সেই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো যখন আমাদের হচ্ছে যে আমরা যদি দেখি কি পাবো, যখন আমাদের জিপি জোন গুলো, জিপি জোন মানে কি সবচেয়ে ছোট সাইজ, তাই না, স্মলেস্ট সাইজ, যখন এগুলোকে কাট করে বা শিয়ার করে বা ডিফর্ম করে, মানে হচ্ছে তার ভিতর দিয়ে ডিসলোকেশন মুভ করে চলে যাবে, এই একটা মনে করো জিপি জোন বা একটা স্মল পার্টিকেল আছে তার ভিতর দিয়ে চলে যাবে, চলে গেলে কি করবে, এইখানে একটা এক্সট্রা হাফ প্লেন আসলো পরে এখান থেকে একটা বের হয়ে একটা এক্সট্রা হাফ প্লেন তৈরি করে দিয়ে যাবে, একটা স্টেপ তৈরি করে দিয়ে তারপর সে এখানে আস্তে আস্তে মুভ করতে থাকবে। তাহলে যখন এটার মধ্যে করে যায়,
তখন আমাদের ডিসলোকেশন কন্টিনিউ টু মুভ থ্রু দ্য পার্টিকেল। পার্টিকেলের ভিতর দিয়ে সে মুভ করবে ডিসলোকেশনটা। তাহলে স্লিপ প্লেনের উপরে, হ্যাঁ? তাহলে কি হবে? ওয়ার্ক হার্ডেনিং রেটটা হচ্ছে স্মল থাকে। ওয়ার্ক হার্ডেনিং রেট বাড়াতে হলে ডিসলোকেশনের সংখ্যা বাড়াতে হবে। তোমার যত ডিসলোকেশন সংখ্যা বাড়াবা তত তোমার ওয়ার্ক হার্ডেনিং এর রেট বাড়বে। ওয়ার্ক হার্ডেনিং রেটের আরেকটা নাম কি? স্ট্রেন হার্ডেনিং। স্ট্রেন হার্ডেনিং যত বাড়বে তত তোমার ডিসলোকেশনের সংখ্যা বাড়বে। ফলে এখানে ডিসলোকেশন সংখ্যা তো বাড়ছে না। পার্টিকেলের ভিতর দিয়ে ঢুকে ওই ডিসলোকেশনে আবার বের হয়ে চলে আসছে। মানে ডিসলোকেশন সংখ্যা আগে যদি 1 থাকে পার্টিকেলের পরেও তার সংখ্যা একই থাকছে। ফলে ওয়ার্ক হার্ডেনিং এর অ্যামাউন্ট হচ্ছে কম। তাহলে আমাদের এইটা দিয়ে আমাদের ডাক্টিলিটি খুব বেশি আমরা ব্যবহার করে আমরা আনতে পারবো না। ঠিক আছে? পার্টিকেল সাইজ যদি খুব বেশি বড় হয় তখন তারা কি হয়? পার্টিকেলের সাইজ যদি মানে এটা হচ্ছে অপোজিট সাইডটা। পার্টিকেলের সাইজ যদি খুব বড় হয় তখন ডিসলোকেশন এসে সেটার ভিতর দিয়ে কাট করে যেতে তার যে পরিমাণ এনার্জি লাগবে সেই পরিমাণ এনার্জি সে এনভায়রনমেন্ট থেকে পাচ্ছে না। বাইরে থেকে তাকে দেওয়া হচ্ছে না। তখন সে কি করবে? এটাকে বাইপাস করে এদিকে গুটি পায় করে সেইভাবে করে চলে যাবে। সে এইটা যখন করতে যায় কিভাবে করবে? এই একটা ডিসলোকেশন পার্টিকেল এই একটা ডিসলোকেশন আসলো, সামনে আগালো, এসে দেখলো যে এখানে একটা পার্টিকেল। এটাকে সে কাট করতে পারছে না, তখন সে কি করবে? এইভাবে করে বাইপাস করে চলে যাবে। এইভাবে যে বাইপাসটা করলো, এরকম করে বেন্ড হয়ে ধনুকের মতো তারা বেন্ড হয়ে বাইপাস করলো। এই বাইপাস করতে যেয়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় এই ডিসলোকেশন যখন বাইপাস করছে, বাইপাস করার সময় এরকম একটা করে এরকম তারা একটা লুপের মতো তৈরি করে যাচ্ছে। এই অংশটা যখন তৈরি হচ্ছে তখন আমাদের কি হচ্ছে? এই জায়গাটা পজিটিভ এজ ডিসলোকেশন বলছি, এটা হচ্ছে নেগেটিভ। তো এই ২ টা মাথা জোড়া লেগে যাবে। জোড়া লেগে গেলে কি হচ্ছে? ডিসলোকেশনটা মনে হচ্ছে এইখানে এরকম করে একটা ডিসলোকেশন তার চলে যাচ্ছে। আর এইখানে একটা ডিসলোকেশন পার্টিকেলের চারদিকে ঘিরে থেকে গেল। ছবিটা দেখলে হয়তো একটু ক্লিয়ার হবে। এই একটা পার্টিকেল ডিসলোকেশন আসলো। এটা কাছে আসার ফলে সে আস্তে এরকম করে বেন্ড হতে থাকছে, বাইপাস করার চেষ্টা করছে, পুশ করছে, বাইপাস করার চেষ্টা করছে। করতে যেয়ে সে কি করছে? এই অংশটাকে অলমোস্ট কাছাকাছি চলে আসছে। এসে তারপর সে এখান থেকে এই জায়গাটা কাট হয়ে গেল। পজিটিভ নেগেটিভ অ্যানাহিলেট করে দিল। ওই যে নরমাল প্লেন তৈরি করে ফেলল। ফলে এই জায়গাটাকে বন্ধ হয়ে গেল। ফলে ডিসলোকেশনটা এইখান থেকে আবার সে নতুন করে আমাদের এভাবে করে চলে গেল। সে এইভাবে করে আমাদের সরি। সে ডিসলোকেশনটা দেখা গেল যে আমাদের এইভাবে করে চলে গেল। আর এই যে একটা পার্টিকেলের চারদিকে একটা ডিসলোকেশন একটা তৈরি করলো। তার একটা লুপের মতো করে এরকম করে একটা ডিসলোকেশন আমাদের থেকে গেল। এই যে একটা লুপ তৈরি হলো মানে কি? লুপটাও তো একটা ডিসলোকেশন। তার মানে এই একটা ডিসলোকেশন যখন ৩ টা পার্টিকেলকে বাইপাস করে চলে গেল তাহলে টোটাল কয়টা ডিসলোকেশন তৈরি হলো? 3 টা। 3টা স্যার। ৪ টা ৩ টা ডিসলোকেশন নতুন তৈরি হলো। তাহলে নাম্বার অফ ডিসলোকেশন হলো কত? 4, তাই না? ৩ টা জি স্যার। ডিসলোকেশন সে তৈরি করলো, করে ৪ টা ডিসলোকেশন সে হয়ে গেল। তার মানে তোমার সিস্টেমে ডিসলোকেশন সংখ্যা বেড়ে গেল না? ফলে ওয়ার্ক হার্ডেনিং বা স্ট্রেন হার্ডেনিং এর রেট কি হবে? বেড়ে যাবে। মানে বেড়ে যদি যাবে। পার্টিকেল সাইজ বড় হয়, ওয়ার্ক হার্ডেনিং এর রেট বেড়ে যাবে। যদি পার্টিকেল সাইজ ছোট থাকে, স্ট্রেংথ বাড়বে, yield stress বাড়বে, কিন্তু আমাদের স্ট্রেংথেনিং এর ওয়ার্ক হার্ডেনিং এর রেট বাড়বে না। এই কথাগুলো আমরা একটু আস্তে সামনে আরো ক্লিয়ার হবে। এই যে দেখো, কতগুলো প্রেসিপিটেট বা ফেজ পার্টিকেল ডিসলোকেশন লাইন আসলো। সে চারদিকে এরকম করে বেন্ড হচ্ছে, আরো বেন্ড হচ্ছে। বেন্ড হয়ে কি করলো? এই জায়গাটা আস্তে তারা জয়েন লেগে যাবে। জয়েন লেগে গেলে এই লাইনটা আবার ধনুকের মতো এরকম করে আগাতে থাকবে, তারপরে স্ট্রেট হয়ে চলে যাবে। এইটা একটা প্রেসিপিটেট। তার চারদিকে এরকম করে দেখো টিএম এর ইমেজ অনেকগুলো লুপ তৈরি হয়েছে। লুপ তৈরি হয়ে এই ডিসলোকেশনটা দেখো আমাদের পাস হয়ে চলে গেছে। এটা হচ্ছে আমাদের বাইপাস। এটাকে বলছি হচ্ছে OR1 লুপ তৈরি করছে কোন মেথডে? মেথডের নাম হচ্ছে OR1 বাইপাস। আরেকটা তো নরমাল ছিল নরমাল কাট। তার মানে পার্টিকেল যদি স্ট্রং এনাফ হয়, খুব শক্ত পার্টিকেল হয়, খুব স্ট্রং পার্টিকেল হয়, মানে পার্টিকেলের হার্ডনেস, থার্মাল স্টেবিলিটি অনেক বেশি, অথবা পার্টিকেল সাইজ যদি অনেক বিগ হয়, তখন কি হবে? তখন আমাদের পার্টিকেলের ভিতরে ডিসলোকেশন ঢুকবে না। মানে পার্টিকেলকে ডিসলোকেশন ডিফর্ম করবে না, পার্টিকেলকে ডিসলোকেশন কাট করবে না।
পার্টিকেলকে ডিসলোকেশন শেয়ার করবে না, সে কি করবে, তাকে পার্টিকেলটাকে সে অ্যাভয়েড করবে। অ্যাভয়েড করবে কিভাবে, ওর1 বাইপাস মেথডে। কোন কি বানাবে সে তখন এটা করতে, যে সে ওর1 লুপ তৈরি করবে। ওর1 লুপ কি, ওর1 লুপ হচ্ছে কতগুলো ডিসলোকেশন। তার মানে কি, সিস্টেমে যদি আমি বড় পার্টিকেল হয়, স্ট্রং পার্টিকেল হয়, তখন সেই সিস্টেমে ডিসলোকেশনের সংখ্যা বাড়িয়ে দেবে ডিউরিং ডিফর্মেশন। ফলে আমাদের কি হবে, ওয়ার্ক হার্ডেনিং এর রেট, যেহেতু ডিসলোকেশন সংখ্যা বেড়ে যাচ্ছে, ফলে ওয়ার্ক হার্ডেনিং অথবা স্ট্রেন হার্ডেনিং এর রেট আমাদের বেড়ে যাবে। যদি পার্টিকেল যদি ছোট হতো, অত স্ট্রং না হতো, উইক হতো, তাহলে কি হতো, ছোট পার্টিকেল বা জিপি জোন এগুলোর ভিতরে যখন যাবে, তার মানে হচ্ছে আমাদের কোনো ধরনের এক্সট্রা ডিসলোকেশন আমি সেখানে নতুন করে তৈরি করছি না, যা ছিল তাই থাকবে। ফলে আমাদের কি হলো, স্ট্রেন হার্ডেনিং বা ওয়ার্ক হার্ডেনিং এর রেট আমাদের বাড়বে না। মানে স্ট্রেন হার্ডেনিং বা ওয়ার্ক হার্ডেনিংটা কোন অংশে, এটা হচ্ছে আমাদের ইয়েল্ড স্ট্রেস থেকে টেনসাইল স্ট্রেন্থ পর্যন্ত বা ইউটিএস পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যেভাবে করে বাড়ে, সেটা স্লোলি বাড়বে। আর যদি পার্টিকেল সাইজ বড় হয়, তখন র্যাপিডলি বাড়বে। এটা আমরা পরের ছবি দেখে আমরা বুঝবো। এখন এই ছবিটা চেষ্টা করি একটু বোঝার। এটা একটা পার্টিকেল, এখানে কি ঘটছে, এখানে একটা ডিসলোকেশন আসলো, এই ডিসলোকেশনটাকে সে কাট করে চলে গেল। কাট করে চলে যাওয়া, দেখো এই যে এটার ভিতরে একটা ডিসলোকেশন যদি কাট করে চলে যায়, এই জায়গাটা স্টেপ তৈরি হয়েছে না, পার্টিকেলটা ডিফর্ম হয়ে পার্টিকেলটা দেখো একটা ডিফারেন্ট শেপ তৈরি করে ফেলছে। তো এই যে এখানে দেখো আমাদের এক্সাম্পল আছে, এই দেখো একটা পার্টিকেল ছিল, তার ভিতর দিয়ে এই প্লেনে দেখো আমাদের ডিসলোকেশন মুভ করেছে, তাই না? পার্টিকেলটা দেখো না একটু শেপটা চেঞ্জ হয়ে গেছে না? এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এই যে স্টেপ তৈরি হয়েছে যে দেখাচ্ছে। ইয়েস স্যার। হ্যাঁ, আমাদের এভাবে করে যতবার যাবে ততবার আমাদের এরকম করে স্টেপ তৈরি করবে। ফলে আমাদের কি হলো, ফলে আমাদের এই যে কাট করে করে আমাদের এই যে এই জায়গাতে যে কটা ডিসলোকেশন ছিল, আমাদের সেই কটা ডিসলোকেশনে আমাদের এখানে থাকবে। এখানে আমাদের কোনো ধরনের আমাদের চেঞ্জ হবে না, যে আমাদের কোনো ধরনের আমাদের আর সেখানে আমাদের চেঞ্জ আমরা দেখতে পাবো না। ঠিক আছে, তার মানে কি, স্লিপ হলো, কাট হলো, যেটাই হলো, আমরা ডিসলোকেশন আমরা সেখান থেকে নাম্বার অফ ডিসলোকেশন বাড়বে না, কিন্তু আমাদের ডিফর্মেশন আমাদের হয়ে যাবে। ফলে আমাদের কি হলো, এই একটা প্লেনের উপর দিয়ে যখন বারবার হচ্ছে, তখন আমাদের প্রচুর ডিসলোকেশন এসে এক জায়গাতে জমা হতে থাকবে। কাট করবে, কাট করে সে হয়তো গ্রেন বাউন্ডারি কোথাও দিয়ে জমা হতে থাকবে। ফলে আমাদের অত হোমোজেনাস আমরা ডিসলোকেশন আমরা বেশি আমরা পাবো না। এখন যদি মনে করো পার্টিকেল, একটা বিগ পার্টিকেল ছিল বা স্ট্রং পার্টিকেল ছিল, যে হচ্ছে আমাদের লুপ তৈরি করছে। লুপ তৈরি করাতে কি হবে, আমাদের ডিসলোকেশনের সংখ্যা আমাদের বাড়তে থাকবে এবং এগুলো হচ্ছে আমাদের ছড়ায় ছিটায় চলে যাবে। হ্যাঁ, এগুলো আমাদের ফলে আমাদের ডিফর্মেশন যেটা হবে, সেটাকে বলছি আমরা মোর হোমোজেনাস আমাদের ডিফর্মেশন আমরা সেখানে পাবো। এখন এই এই কথাটা আমরা পরে যাই, এগুলো এই কথাগুলো পরে আমরা আসি, এইখানে আসি। হ্যাঁ, আমাদের যদি এরকম একটা ছবি যদি ড্র করি, এটা হচ্ছে মনে করো এজিং এর টেম্পারেচার অথবা এজিং এর টাইম সেকেন্ডে, হ্যাঁ সরি ডিগ্রি সেকেন্ড, শুধু সেকেন্ড। আর এই পাশে হচ্ছে স্ট্রেংথ অথবা হার্ডনেস। তাহলে আমরা এটাকে যত টাইম যত বাড়ছে, হ্যাঁ, যত বেশি টেম্পারেচার দিচ্ছি অথবা যত বেশি সময় ধরে দিচ্ছি, পার্টিকুলার সাইজ তত কি হবে, বাড়বে স্যার। তার মানে এই পার্টিকেল যদি এখানে এরকম থাকে, পার্টিকেলটা আস্তে আস্তে দেখো যত সময় ধরে করব বা যত টেম্পারেচার বাড়াবো, পার্টিকেল সাইজ তত বড় হবে, তাই না? তত আমাদের পার্টিকেল সাইজ বড় হবে। জাস্ট 10 সেকেন্ড। তাহলে আমাদের কি হবে, পার্টিকেলের যত বেশি সময় ধরে করব, এজিং টাইম যত বাড়াবো অথবা এজিং এর যত আমরা টেম্পারেচার বাড়াবো, তত আমাদের কি হবে, পার্টিকেল সাইজ তত আমাদের বড় হতে থাকবে। পার্টিকেল সাইজ যদি বড় হতে থাকে, পার্টিকেল কাটিং করাটা কি তত সহজ হবে না ডিফিকাল্ট হবে? ডিফিকাল্ট। তার মানে স্ট্রেস রিকোয়ার্ড টু ডু দ্য পার্টিকেল কাটিং, এটা ম্যাটেরিয়াল স্ট্রেংথ হার্ডনেস না। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা স্ট্রেস রিকোয়ার্ড ফর পার্টিকেল, মানে ওই ডিসলোকেশন মুভমেন্টের জন্য। হ্যাঁ, তাহলে কি বলবো এটাকে আমরা, ডিফিকাল্ট যদি হয় তার মানে স্ট্রেসটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? এইভাবে করে বাড়তে থাকবে। এটা হলো কি হলো, পার্টিকেল কাটিং। পার্টিকেল আর যদি লুপিং এরটা কি হবে, পার্টিকেল সাইজ যত ছোট হবে তত লুপিং এর জন্য কি তত স্ট্রেস বেশি লাগবে না বড় লাগবে? আচ্ছা, উল্টো দিক দিয়ে বলি, পার্টিকেল সাইজ যত বড় হবে, লুপ তৈরি করার টেন্ডেন্সি তত বাড়বে না কমবে?
কমবে স্যার। কমবে না, পার্টিকেল সাইজ যত বড় হবে বাড়বে সে বাড়বে তত স্যার লুপ বাড়বে তৈরি করার চেষ্টা করবে। এটা ফর্মুলা আছে, ফর্মুলা এখনো দেখাইনি। হ্যাঁ, তো যত আমাদের পার্টিকেল সাইজ যত বড় হবে তত আমাদের লুপ তৈরি করা তার জন্য তত সহজ হবে। হ্যাঁ, এগুলো ফর্মুলা আছে, আমি দেখাবো পরে। তার মানে কি হচ্ছে উল্টাটা, মানে এইখানে পার্টিকেল সাইজ যত ছোট হবে লুপ তৈরি করাটা তার জন্য তত ডিফিকাল্ট হয়ে যাবে। তার মানে এখন একটা পার্টিকেল কথা যদি আমরা চিন্তা করি, একটা পার্টিকেল কথা যদি আমরা চিন্তা করি, যদি আমাদের পার্টিকেলটা সাইজ যদি এখানে থাকে তার জন্য কাট করা সহজ নাকি লুপ তৈরি করা সহজ? কাট করা। কাট করা সহজ। আবার করা পার্টিকেল সাইজটা যদি এখানে থাকে, এটা হচ্ছে লুপ তৈরি করতে এই পরিমাণে স্ট্রেস লাগে, কাট করতে এই পরিমাণে স্ট্রেস লাগে। তখন সে কি করবে? পার্টিকেল সাইজ বড় হলে লুপ তৈরি করবে, সে কাট করবে না। পার্টিকেল সাইজ যদি ছোট হয় তখন সে লুপ করবে না, সে কাট করবে। তার মানে আমরা একটা ক্রিটিক্যাল সাইজ পেতে পারি একটা। এরকম করে একটা পার্টিকেল সাইজ যদি বলি, একটা ক্রিটিক্যাল সাইজ, একটা ক্রিটিক্যাল টেম্পারেচার, একটা ক্রিটিক্যাল টাইম, এজিং টাইম, ক্রিটিক্যাল এজিং টেম্পারেচার, একটা ক্রিটিক্যাল পার্টিকেল সাইজ আমরা সবকিছুই পেতে পারি। যেটা আমাদেরকে বলে দিবে এই এই পার্টিকুলার কন্ডিশন গুলো আমাদের ফলো করলে আমরা আমরা কি পাবো? ম্যাক্সিমাম পার্টিকেল কাট পাবো, অথবা আমরা হচ্ছে মিনিমাম পার্টিকেল লুপিং পাবো। এরকম করে আমরা কিন্তু একটা কিছু একটা আমরা এরকম বের করতে পারি, পারি না? তার মানে কি হচ্ছে, যদি আমরা স্ট্রেংথ যদি বেশি চাই তাহলে আমরা কি করতে পারবো? আমরা আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে পার্টিকেল কাট করাতে হবে। তো আমরা আপ টু এইটুকু পর্যন্ত আমরা কাট করাতে পারবো। এরপরে যদি পার্টিকেল সাইজ বড় হয়ে যায়, কাট যে হবে না সেটা না, কাট হবে। কিন্তু এতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ কাট হয়েছে সেই রেটে আর সে কাট করবে না। সে কাটিং এর সংখ্যা কমায় দিবে, সে লুপিং এর সংখ্যা বাড়ায় দিবে, তাই না? একবারে কাট যে 0 হয়ে যাবে না, সেটা না। কিন্তু কাটিং এর সংখ্যা কমে যাবে, লুপিং এর সংখ্যা আমাদের বেড়ে যাবে। সেটার কারণেই হচ্ছে আমাদের সেটার কারণেই হচ্ছে আমাদের হচ্ছে এই যে এই ছবিটা আমাদের চলে আসলো। এটা আমাদের কালকে সকালে পড়াবো, আজকে আর এটা পড়াচ্ছি না। আর তোমাদের কিন্তু 2 গ্রুপের কিন্তু 11টার সময় তোমাদের আজকে কিন্তু কিছু ক্যাস্টনের ফাইনাল সিলেকশন হবে, ঠিক আছে? কালকে তো বলেছিলাম তোমাদের টিমস এর লিংকও করে দেওয়া আছে। শরীফ স্যার আর ফাহমিদা আপু ওনারাও থাকবেন, ঠিক আছে? 11টা না 11টা 5 মনে হয় শুরু হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার সব গ্রুপের কি একসাথে হবে 1 থেকে 60? 1 থেকে 60, হ্যাঁ একসাথেই থাকো। প্রথমে গ্রুপ 1 হবে, তারপর গ্রুপ 2। স্যার একটা গ্রুপ কতক্ষণ করে টাইম পাবে প্রেজেন্টেশনের জন্য? তোমাদের গ্রুপ 1 এ কিছু বলে নাই ফাহমিদা আপু? না স্যার এখন এটা ম্যাম কি হচ্ছে গতদিন গেছিলাম ম্যামের চেম্বার, ম্যাম বলছিল সবার সাথে কথা বলে তারপর হচ্ছে জানাবেন। আমাদের 3-4 মিনিটের বেশি সময় নিও না। স্যার যদি 2 গ্রুপের আলাদা হইতো তাহলে হয়তো বা টাইমটা একটু কম লাগতো, নাহলে মেবি অনেক না, টাইম আমাদের লাগতো আর কি। ওই একবারই করে ফেলবো না আরকি। হ্যাঁ, 3-4 মিনিটের বেশি নিও না। মানে 5 মিনিটের মধ্যে একটা গ্রুপ শেষ করার চেষ্টা করো। স্যার ওই এক একটা গ্রুপের তো স্যার 3টা আইডিয়া প্রেজেন্ট করতে হবে তো। 3টা আইডিয়া? ইয়েস স্যার 3টা আইডিয়া। ইয়েস স্যার ফাহমিদা ম্যাম 3টা আমাদের আইডিয়া বলছেন প্রেজেন্ট যে করার তিনটা জন্য করে জি আইডিয়া স্যার, প্রেজেন্ট ফাহমিদা ম্যাম এরকম একই সাথে যদি স্যার মানে গ্রুপ এ আর গ্রুপ বি এর হয় তাহলে মনে হয় কম সময় লাগবে রাদার দেন, কারণ হচ্ছে 3টা আইডিয়া প্রেজেন্ট করতে তো মিনিমাম মানে 3 হুম, মিনিট। হুম। আচ্ছা আর আগে গ্রুপ শুরু বি করো, তারপর দুইটা করে দেখা আইডিয়া যাবে। আছে। হ্যাঁ, হ্যাঁ, তোমাদেরকে তো 2টা করে বলছিলাম না আমি, গ্রুপ বি? জি স্যার, আমরা 2টা করে আইডিয়া সিলেক্ট Yes, করেছি। হ্যাঁ, দুইটা হ্যাঁ। করে। আচ্ছা সমস্যা নেই, আমরা ওই করে দেবো না। ও একসাথে থাকুক, মানে সিলেকশনটা টাইম লিমিট করে যারা দেবো। টিচার আছেন 3 জনের সামনে সিলেকশনটা ফাইনাল হয়ে যাক, সেটা বেটার হবে। নাহলে কোনো ধরনের মানে ওভাররাইড হবে না আরকি। মানে একই টাইপের প্রজেক্ট চলে যাবে না, ওইটা খেয়াল হয়ে যাবে আরকি। ঠিক আছে? 2 গ্রুপ একসাথেই জি থাকো, স্যার। হ্যাঁ? জি স্যার, ওকে ওকে, স্যার। ঠিক আছে, তোমরা তাহলে লিভ ঠিক নিয়ে আছে নাও। স্যার। হ্যাঁ, তোমরা লিভ ওকে নিয়ে স্যার, নাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো আসসালামু মাচ। আলাইকুম স্যার। আবার কালকে সকালে আবার ক্লাস। এই শোনো, কালকে একটা এক্সট্রা ক্লাস করতে পারি। সিয়ার, কালকে তো 8টায় তোমরা খালি আছো, তাই না? স্যার কালকে সিটি আছে। স্যার কালকে সিটি স্যার স্যার 8টায়। কালকে সিটি আছে স্যার স্যার। 8টায় কালকে সিটি আছে। আচ্ছা, দেখা যাবে না। আচ্ছা, কার সিটি? স্যার হেড স্যার। বজলুল স্যার। বজলু স্যারের সিটি। ও, কিন্তু যদি কালকে যদি থাকে, তাহলে অনলাইন ক্লাস থাকে। তাহলে সিটি ক্যান্সেল। স্যার অনলাইন সিটি ক্যান্সেল স্যার। Cancel. আচ্ছা, যদি অনলাইন ক্লাস থাকে তাহলে আমি 8টায় ক্লাস নেবো, ঠিক আছে? 8টা একটা 10টা একটা। ওকে স্যার। ওকে আচ্ছা, স্যার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঠিক আছে। লিভ থ্যাংক নিয়ে ইউ নাও। স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।